তুমি বলো না, যে লোকটাকে থুতু ফেলে চাটিয়েছে সে কি একেবারে হয়ে যাবে, অহিংস হয়ে যাবে, গান্ধীগিরি দেখাবে? যে লোকটার কাছ থেকে 50,000 টাকা জরিমানা নিয়েছে, 1 লাখ টাকা জরিমানা দিয়ে তাকে বাড়িতে ঢুকতে হয়েছে, সে কি এক রাতারাতি অহিংস হয়ে যাবে? যে লোকটাকে প্রকাশ্যে সবার সামনে, নিজের ছেলে মেয়ের সামনে, বউয়ের সামনে উঠবোস করিয়েছে, সে কি অহিংস হয়ে যাবে? একে একে সব প্রকাশ্যে আসবে, পিসি ভাইপো আর জেলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভনন্দন, বারবার বাংলা প্রবাদ, নতুন করে সৃষ্টি, এই কবিতা, ভুলভাল কবিতা, এপাং ওপাং ঝপাং, মানুষ দেখতে পাবে না তো কাদেরকে নিয়ে থাকবে? মানুষের জীবনে তো কিছু চাই, আনন্দ চাই। তাই বাংলাদেশি গুলো আবার আনন্দ দিতে চলে এসছে, এন্টারটেনমেন্ট দিতে চলে এসছে। সবাই জানে এই বড় মাথা হচ্ছে পিসি এবং ভাইপো। সবাই জানে লিপস অ্যান্ড মাউন্ট কোম্পানিটা কার। সবাই জানে লিপস অ্যান্ড মাউন্ট কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সবাই জানে এই 150 কোটি টাকার সম্পত্তি কিসের টাকা? চাকরি চুরির টাকা। সবাই জানে লিপস অ্যান্ড মাউন্ট কোম্পানি, এত বড় কোম্পানি, 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, তাদের কি কাজ করে? কেউ জানে না। কখনো বলছে মিনারেল ওয়াটার তৈরি করে, সেই মিনারেল ওয়াটারের নাম কেউ শোনেনি। কখনো বলে অন্য কিছু করেছে। চোরকে সবাই জানে, গোটা পশ্চিমবঙ্গের লোক জানে বড় চোরটাকে। এই যে 16 প্যানেল যাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে, চোর অযোগ্য শিক্ষক, তাদের উচিত এগিয়ে এসে বলা তারা কাদেরকে টাকা দিয়েছে। আর তো কোনো ভয় নেই, নতুন সরকার চলে এসছে, আর তো তৃণমূল নেই, তৃণমূলকেও ভয় নেই। ফলে এবার তাদের এগিয়ে এসে বলা তারা কাকে কাকে টাকা দিয়েছে, সেই চোরগুলোকে, আসল চোরকে, ছোট বড় সেজো, এই চোরগুলোকেও খুঁজে বার করতে হবে। আর বড় মাথা তো নবান্নে ছিল এতদিন। আর এই যে রোহিঙ্গা মুসলিম যারা আছে, আমার নতুন সরকারের কাছে আমি অনুরোধ করবো, এদেরকে ডিপোর্ট করতে হবে। শুধুমাত্র ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নয়, এই রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম যারা আছে, যারা এই ভারতবর্ষের নাগরিক নয়, তাদেরকে ডিপোর্ট করতে হবে বাংলাদেশ এবং মায়ানমারে। গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষের হয়ে প্রচার করতেন না, গর্গ চ্যাটার্জি তৃণমূলের হয়ে প্রচার করতেন। বাংলা পক্ষটা হচ্ছে তৃণমূলের একটা শাখা সংগঠন একটা। গর্গ চ্যাটার্জি নিজেকে ওখানে আমাদের মহারাষ্ট্রের বালটাকারের মতন করতে চেয়েছেন, সেটা হয়নি। কিন্তু তৃণমূলের একটা শাখা সংগঠন হয়ে গেছে। তাই তাকে পুলিশ ধরেছে, অভিযোগ ছিল, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল, তিনি উস্কানি দিয়েছিলেন, তিনি মিথ্যা কথা ছড়িয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পুলিশের মতন কাজ করবে। এই রাজ্যে ইলেকশন কমিশনের উচিত ছিল আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা। এই রাজ্যে সবচেয়ে বেশি উস্কানি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটা প্রান্তে গিয়ে। মেমারি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছিল মানবগড়ের বিরুদ্ধে বলা এবং উস্কানি দেওয়া, ডিজে বাজানোর কথা বলেছিল। আজকে তো তার ঘরের সামনে গিয়ে মানুষ ডিজে বাজাচ্ছে। একটাও তৃণমূল কর্মীকে কেউ হ্যারাস করেনি। আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বারণ করে দিয়েছেন যে এই রাজ্যে শান্তি হবে। তারা যদি বারণ না করতেন, তার ডিজেটা বাজতো কিন্তু। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিজেটা বাজার কথা বলেছিলেন, সেই ডিজেটা বাজতো। কিন্তু তিনি তো পালিয়ে গেছেন। ডিজেটা তৃণমূল নেতাদের নেত্রীদের উপরে বাজতো, তাদের বাড়িতে বাজতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠান্ডা ঘরে বসে উস্কানিটা দিয়ে গেলেন। তার ফল কাকে ভোগ করতে হতো? তৃণমূলের নেতা নেত্রীদের। এটা তো সুপ্রিম কোর্টের রায় ছিল। সুপ্রিম কোর্টের রায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইমপ্লিমেন্ট করেনি, তারা সুপ্রিম কোর্টের বিরোধিতা করেছিল। আমাদের নতুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করেছে। বোঝাই যাচ্ছে যে তৃণমূলের নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরিটা কিনে নিয়েছিল অনেকে, তারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ে তাদের মাইনে ফেরত পাওয়ার কথা বলা হয়েছে। তাই যেহেতু তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের টাকা দিয়েছিল, তাই তারা টাকা ফেরত পাওয়ার কথা বলতেই পারেনি, যেটা আমাদের নতুন সরকার বলতে পেরেছে। শুধু 2016 নয়, 2021-এ, 2011-তে পরিবর্তনের সরকার এসেছিল। 3 বছরের মাথায় 2014-তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে অবতারণা হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে এখানে নামান রাজনীতিতে। 2014-র পর থেকে যত রিক্রুট হয়েছে, প্রত্যেকটা রিক্রুটে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা। এমনকি ডব্লিউবিসিএস যে রিক্রুটমেন্ট হয়েছে, প্রশান্ত বর্মন হচ্ছে তার উপযুক্ত প্রমাণ। একটাকেও চাকরিকে এই তৃণমূলের নেতাকর্মীরা ছাড়েনি। পিসি ভাইপোর রাজত্বে প্রত্যেকটা চাকরিতে দুর্নীতি হয়েছে। কি পুলিশ, কি দমকল, কি অন্যান্য ক্ষেত্রে, কি ডব্লিউবিসিএস, কি শিক্ষক নিয়োগে, প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি হয়েছে এবং পিসি ভাইপো সেখান থেকে ফায়দা লুটেছে। 2016টা তো একটা উদাহরণ, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অযোগ্য চোর শিক্ষকদের কাছে, যারা টাকা দিয়ে, তৃণমূল নেতা মন্ত্রীদের কাছে টাকা দিয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছিল, ছিনিয়ে নিয়েছিল, তাদের টাকা ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্টের রায় ছিল। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে রাজ্য সরকার শুধুমাত্র সুপ্রিম কোর্টের যে নির্দেশ রায়, সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতিবাজের সরকার ইমপ্লিমেন্ট করতে পারেনি। একটা কথা সবসময় বলেছেন, আপনি নিজে বারংবার বলেছেন যে বড় মাথা ধরতে হবে। এইবার যে এই প্রসিডিওর শুরু হলো, আপনি পুঙ্খানুপুঙ্খ এর আগে বহুবার এটার বলার প্রয়োজন নেই, ব্যাখ্যা করেছেন যে কেন এই টাকা ফেরত নেওয়ার প্রসিডিওর শুরু হয়নি। এইবার যখন এই প্রসিডিওর শুরু হতে চলেছে, কোথাও গিয়ে কি যারা বড় মাথা ছিল তারা চাপে পড়বে? সবাই জানে বড় মাথাটাকে, সবাই জানে এই বড় মাথা হচ্ছে পিসি এবং ভাইপো। সবাই জানে লিপস অ্যান্ড মাউন্ট কোম্পানিটা কার। সবাই জানে লিপস অ্যান্ড মাউন্ট কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সবাই জানে এই 150 কোটি টাকার সম্পত্তি কিসের টাকা? চাকরি চুরির টাকা। সবাই জানে লিপস অ্যান্ড মাউন্ট কোম্পানি, এত বড় কোম্পানি, 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, তাদের কি কাজ করে? কেউ জানে না।
কখনো বলছে মিনারেল ওয়াটার তৈরি করে, সেই মিনারেল ওয়াটার নাম কেউ শোনেনি। কখনো বলে অন্য কিছু করেছে। চোরকে সবাই জানে, গোটা পশ্চিমবঙ্গের লোক জানে বড় চোরটাকে। পশ্চিমবঙ্গের লোক জানে অন্ধ ধৃতরাষ্ট্রটাকে। পশ্চিমবঙ্গের লোক জানে পিসি ভাইপোর চুরি চামারিটা পিসি ভাইপোই করেছে। সবাই জানে, সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেছে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, নতুন করে রিক্রুট হয়েছে, তাতেও ঘোটালা। 2016টা সামান্য উদাহরণ মাত্র, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অযোগ্য চোর শিক্ষকদের চাকরি, মানে চাকরি তো চলে যাবেই, টাকা ফেরত দিতে হবে। সেই টাকা ফেরতের ইমপ্লিমেন্ট আজকে আমাদের রাজ্য সরকার করলো। চুরি দুর্নীতি ছাড়া এই সরকারটা কিচ্ছু করেনি। একটা রিক্রুটমেন্টে এরা সঠিকভাবে করেনি। 3টে জেনারেশনকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পথে বসিয়ে দিয়েছে শুধুমাত্র চুরি করার জন্য আর তৃণমূল নেতা নেত্রীদের পকেট ভর্তি করার জন্য। আমি এখনো যাদের এই যে টাকা ফেরত দিতে হচ্ছে, চোর অযোগ্য শিক্ষক, যাদের জন্য গোটা শিক্ষক সমাজটা আজকে বদনাম হয়ে গেল। প্রতিটা মানুষ, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ, প্রতিটা শিক্ষক এখন জানতে চায় কখন নিয়োগ হয়েছে, তৃণমূল আমলে নাকি সিপিএম আমলে। শিক্ষকদের 12টা বাজিয়ে দিয়েছে। প্রত্যেকটা শিক্ষক এখন বদনামের ভাগিদার এই পিসি ভাইপোর জন্য। এবং এই যে 16 প্যানেল যাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে, চোর অযোগ্য শিক্ষক, তাদের উচিত এগিয়ে এসে বলা তারা কাদেরকে টাকা দিয়েছে। আর তো কোনো ভয় নেই, নতুন সরকার চলে এসছে, আর তো তৃণমূল নেই, তৃণমূলকেও ভয় নেই। ফলে এবার তাদের এগিয়ে এসে বলা তারা কাকে কাকে টাকা দিয়েছে, সেই চোরগুলোকে, আসল চোরকে, ছোট বড় সেজো এই চোরগুলোকেও খুঁজে বার করতে হবে। আর বড় মাথা তো নবান্নে ছিল এতদিন, যারা এখন নবান্ন থেকে মানুষ, বাংলার মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। পিসি ভাইপোই তো হচ্ছে সবচেয়ে বড় চোর। পিসি ভাইপো চোর বলছেন, সেই পিসি অর্থাৎ যাকে প্রতীকী করে পিসি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী। একদম ভোটে তৃণমূলের ভরাডুবির পর মানবদা 1 সপ্তাহ পরে ফের কলম ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইংরেজিতে একটি কবিতা লিখেছেন, ব্রেভ। তিনি বলছেন যে যার ছত্রে ছত্রে তার ছত্রে ছত্রে সাহসিকতা, বিশ্বাস রাখার কথা বলছেন এবং একটা বার্তা দিয়েছেন যে সাহসী এবং শক্তিশালী হও, যদি তুমি সর্বদা আত্মবিশ্বাসী হও তাহলে কেউ তোমায় ছুতে পারবে না। কি বলবেন? প্রথম যে প্রশ্নটা ছিল যে চোর বলছি, আমি চোর বলছি না। ওদের মুখপাত্র কুণাল ঘোষ, যে বেলেঘাটা থেকে জিতেছে, এমএলএ ছিল, সে পরিষ্কার দাঁড়িয়ে প্রিজন ভ্যান চাপড়ে বলেছিল যে সারদা চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বড় দোষীটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবচেয়ে সুবিধাভোগী দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছি না, কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিল। আর সবচেয়ে যেটা কি যেন প্রশ্ন করলে, ব্রেভ বলে কবিতা এই লিখে। তো, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়াটাকে ব্রেভারি বলে না। বাংলাদেশ থেকে মুসলিমদের আশ্রয় দেওয়াটাকে ব্রেভারি বলে না। রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়াটাকে ব্রেভ বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই তোষণবাজের রাজত্ব তৈরি করে এই পশ্চিমবঙ্গের পুরো ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বর্ধমান, ডেমোগ্রাফি বদলে দেওয়াটা, মুসলিম বসিয়ে, রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিম বসিয়ে ডেমোগ্রাফি বদলে দেওয়াটা কোনো ব্রেভারির লক্ষণ নয়। সাহসিকতা রাখতে তাহলে কেউ ছুতে পারে। কিসের সাহসিকতা? বাংলার মানুষ ওই জন্য একদম 80 সিটে নামিয়ে দিয়েছে। মানে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেয়নি, বিজেপিকে ভোট দিয়েছে। সেই জন্য 207 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে। বাংলার মানুষ এই তোষণবাজির সরকারকে হারিয়েছে, বাংলার মানুষ এই চুরি দুর্নীতির সরকারকে হারিয়েছে। আর এই যে রোহিঙ্গা মুসলিম যারা আছে, আমার নতুন সরকারের কাছে আমি অনুরোধ করবো এদেরকে ডিপোর্ট করতে হবে। শুধুমাত্র ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নয়, এই রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম যারা আছে, যারা এই ভারতবর্ষের নাগরিক নয়, তাদেরকে ডিপোর্ট করতে হবে বাংলাদেশ এবং মায়ানমারে। মানবদা, আমি সবাইকে বলবো শিরদাঁড়া শক্ত করে কাজ করুন, কাজ করলে শিরদাঁড়া বাঁকাতে হয় না। আপনারা তো আইএএস অফিসার, নিজের দায়িত্ব পালন করে যান, বললেন রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এবার কি বাংলার মানুষ শিরদাঁড়া শক্ত করে কাজ করা পুলিশ প্রশাসন দেখতে পাবে? অলরেডি দেখতে পাচ্ছে। প্রত্যেকটা বিধায়ক বলে দিয়েছে পুলিশকে নিজের মতন কাজ করতে হবে। আমি আমার বিধানসভা এলাকাতেও যে 3টে থানা পড়ে, 3টে থানার ওসিকে ডেকে বলে দিয়েছি এবার ডান্ডাটা ধরুন, দলমত দেখবেন না, যারা দুষ্কৃতী তাদেরকে পুড়ুন, গারদে পুড়ুন, আর নিজেদের লাঠি এটা প্রয়োগ করুন, লাঠির ওষুধ। পুলিশ এবার পুলিশের মতন কাজ করবে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হতো, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করতো, আপাতত পুলিশকে বিজেপির হয়ে কাজ করতে হবে না। পুলিশ সাধারণ মানুষের হয়ে কাজ করবে, পুলিশ প্রশাসনের হয়ে কাজ করবে, পুলিশ কোনো নেতা মন্ত্রী হয়ে কাজ করবে না। সেটা আমাদের মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছেন, আর সেটাই ইমপ্লিমেন্ট হবে, সেটাই ইমপ্লিমেন্ট হচ্ছে। একটা চিত্র আমরা দেখেছিলাম, এই যে বলছেন পুলিশ পুলিশের মতো কাজ করবে, এটাই কি স্পষ্ট হয়েছিল নির্বাচনের সেই দিনটা, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তারা 4 জন মিলে একটা গল্প করছিলেন, সেখান থেকে পুলিশ এসে তাদেরকে যে তুলে দিলেন, সেই দিন থেকে কি পুলিশের চেহারাটা স্পষ্ট হয়ে গেছিল? একদমই তাই। পুলিশ পুলিশের মতন কাজ করবে, যেটা ইলেকশন কমিশন শুরু করেছিল ঠিক সেটাই কিন্তু এবার আমাদের রাজ্য সরকার শুরু করতে চলেছে। অলরেডি নির্দেশ দেওয়া হয়ে গেছে, সমস্ত পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়ে গেছে, তারা নিজেদের মতন কাজ করবে এবং তারা দলমত নির্বিশেষে কাজ করবে। পুলিশ কোনো কোনো পার্টির হয়ে কাজ করবে না, পুলিশ প্রশাসনের হয়ে কাজ করবে, পুলিশ সাধারণ মানুষের হয়ে কাজ করবে। যেটা মমতার তৃণমূল একেবারে পুলিশের মরালটাকেই নষ্ট করে দিয়েছিল। পুলিশ শুধুমাত্র তৃণমূল নেতাদের
চটি চেটা চলতো, যে জন্য আমাকে চটি চাটা পুলিশ নাম হয়ে গেছিল এই পুলিশের। সেই পুলিশের এবার উত্তরণ ঘটেছে, পুলিশ নিজের মতন কাজ করতে পারবে। আমারও তো একটা প্রশ্ন করবো, মন্ত্রিসভার প্রথম বৈঠকে ষাটোর্ধ্ব যেসব আমলা ছিল, আপনি বারংবার এই প্রতিবেদন আমি দেখেছি বা নিজে আপনি বারংবার সংবাদ হিসেবে পরিবেশন করেছেন, যে এই যে আমলাদের পুনর্বাসন দেওয়ার একটা রীতি আমরা দেখেছিলাম, মনোজ পন্তকে পুনর্বাসন দেওয়া হয়েছিল, আলাপন বন্দ্যোপাধ্যায়কে পুনর্বাসন দেওয়া হয়েছিল। এবার একদম মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হলো 243 জন আধিকারিকের নাম একদম সামনে আনা হয়েছে এবং বলা হয়েছে মোটা টাকা মাইনেও ছিল তাদেরকে। এটাকে কিভাবে দেখছেন? যারা তৃণমূলের হয়ে কাজ করতো সেই সব আমলাগুলোকে পুনর্বাসন দেওয়া হতো। কি দরকার পুনর্বাসন দেওয়ার? যার রিটায়ারের এজ হয়ে গেছে সে চলে যাবে। এতজনকে কেন, 237 জনকে কেন? ঠিক আছে, ওকে, বুঝলাম। তোমার একজন দুজন লোককে লাগবে, কি ম্যাক্সিমাম 4-5 জন আমলাকে লাগবে যাদের হয়তো কোনো বিকল্প নেই, তেমন লোককে তুমি পুনর্বাসন দাও, ওকে মানা যায়। 5 জনকে দাও, 10 জনকে দাও, 200 কতজনকে পুনর্বাসন দিতে হবে যারা তৃণমূলের কাজ করছে কেন? আমাদের রাজ্য সরকার, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্বাসন দেওয়া অফিসারগুলোকে একদম ঝেড়ে তাড়িয়েছেন। এবারে আরো প্রশাসন আরো কাজের হবে। আমার মতে যাদের অবসর হয়েছে তারা অবসর গ্রহণ করুক। খুব বেশি হলে যাদের হয়তো কোনো বিকল্প নেই, অনেকটা দায়িত্ব নিয়ে কাজ করে, 4 জন, 5 জন, 10 জন ম্যাক্সিমাম, তাদেরকে রাখা হোক। বাকি ইয়াং জেনারেশনের লোক যদি সুযোগ না পায় এই বুড়োগুলোর পুনর্বাসনের জন্য, তাহলে যে ইয়াং জেনারেশন যারা উঠছে, যাদের কাজ পাওয়ার কথা, তাদের পোস্টে বসার কথা, তারা কি করবে তাহলে? তারা তো কোনোদিন কাজ করতে পারবে না। এমন অনেক লোক আছে যাদের বয়স হয়ে গেছে, তারা কোনো পোস্টে বসতে পারেনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্বাসন দেওয়ার জন্য। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এই জিনিসটাকে একেবারে ভেঙে দিয়েছেন। আর ওরকম হবে না। একেবারে কোনো মানে ব্যতিক্রমী চরিত্র যাদেরকে দিয়ে প্রশাসনের কাজ হবে, সেরকম কয়েকজনকে ছাড়া পুনর্বাসনের আর কোনো ইয়ে হবে না বলে আমাদের সরকার জানিয়ে দিয়েছে। একটা প্রশ্ন করবো, এই যে গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের হয়ে প্রচার করতেন, আর সেই গর্গ চট্টোপাধ্যায়ের কে অ্যারেস্ট করলো পুলিশ, যে সোশ্যাল মিডিয়ায় মানে রীতিমতো তিনি ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানো এবং তিনি ইভিএম নিয়ে ভুয়ো প্রচার করেছিলেন, এই বিষয়ে তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেন কলকাতা উত্তরের ডিও। কি বলবেন? গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষের হয়ে প্রচার করতেন না, গর্গ চ্যাটার্জি তৃণমূলের হয়ে প্রচার করতেন। বাংলা পক্ষটা হচ্ছে তৃণমূলের একটা শাখা সংগঠন একটা। গর্গ চ্যাটার্জি নিজেকে ওখানে আমাদের মহারাষ্ট্রের বালটাকারের মতন করতে চেয়েছেন, সেটা হয়নি। কিন্তু তৃণমূলের একটা শাখা সংগঠন হয়ে গেছে। তাই তাকে পুলিশ ধরেছে, অভিযোগ ছিল, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল, তিনি উস্কানি দিয়েছিলেন, তিনি মিথ্যা কথা ছড়িয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পুলিশের মতন কাজ করবে। সবাই একটা কথা বলছে যে গর্গ চট্টোপাধ্যায়ের নিঃশর্ত মুক্তি চাই, কি বল? কে বলছে? তৃণমূলের ছাড়া কেউ বলছে না। তুমি উস্কানি দেবে, তুমি মিথ্যা কথা বলবে, তুমি মানুষকে মিথ্যা খবর দিয়ে উত্তেজিত করার চেষ্টা করবে, তোমার কিছু হবে না? আশ্চর্য কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো গ্রেপ্তার করা উচিত। গোটা ভোটটায় যে লোকটা সবচেয়ে বেশি উস্কানি দিয়েছে, নিজের তৃণমূলের কর্মীদের একদম এমন অবস্থা করে রেখেছিল যে 4 তারিখে ভোটে জিতিয়ে আমরা 100 খানা মার্ডার করে দেবো বিজেপি কর্মীদের, সেই লোকটাকে তো আগে অ্যারেস্ট করেছিল। এই রাজ্যে ইলেকশন কমিশনের উচিত ছিল আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা। এই রাজ্যে সবচেয়ে বেশি উস্কানি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রান্তে গিয়ে। মেমারি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছিল মানবঘরের বিরুদ্ধে বলা এবং উস্কানি দেওয়া, ডিজে বাজানোর কথা বলেছিল। আজকে তো তার ঘরের সামনে গিয়ে মানুষ ডিজে বাজাচ্ছে। একটাও তৃণমূল কর্মীকে কেউ হ্যারাস করেনি। আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বারণ করে দিয়েছেন যে এই রাজ্যে শান্তি হবে। তারা যদি বারণ না করতেন তাহলে ডিজেটা বাজতো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিজেটা বাজারের কথা বলেছিলেন সেই ডিজেটা বাজতো, কিন্তু তিনি তো পালিয়ে গেছেন। ডিজেটা তৃণমূল নেতাদের নেত্রীদের উপরে বাজতো, তাদের বাড়িতে বাজতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠান্ডা ঘরে বসে উস্কানিটা দিয়ে গেলেন। তার ফল কাকে ভোগ করতে হতো? তৃণমূলের নেতা নেত্রীদের। তৃণমূলের নেতা নেত্রীদের খুব সৌভাগ্য যে আমাদের দলটার নাম বিজেপি, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং যার সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবাইকে কিন্তু বলে দিচ্ছেন শান্তি বজায় রাখতে হবে। এই যে আমরা শান্তির কথা বলছি না, অন্তত আমার এলাকাতেও মেমারি বিধানসভা এলাকাতেও অধিকাংশ লোক, 70% বিজেপির কর্মী সমর্থক শান্তির কথা বলতে চায় না। কেন বলবে? 2021 সালে কম অত্যাচার করেছে এরা, 2024-এ কম অত্যাচার করেছে এরা। এদেরকে দিয়ে নাকখত দেওয়া হয়েছে, এদিকে দিয়ে উঠবোস করানো হয়েছে বয়স্ক লোকেদের, তৃণমূলের নেতারা থুতু ফেলে চাটিয়েছে এদিকে দিয়ে, এদের কাছে জরিমানা করা হয়েছে। এরা কেন আজকে শান্তির বার্তা বলবে? কেন? কি দায় কেঁদেছে এরা? তৃণমূল 21-এ মারবে, 24-এ মারবে, 26-এ জিতলে মারার একদম লিস্ট হয়ে গেছিল প্রত্যেকটা ব্লকে ব্লকে, যে আমরা ভোটে জিতবো 4 তারিখে, 4 তারিখে সন্ধ্যের পর থেকে কাদের উপর অত্যাচার করব তৃণমূল লিস্ট করে ফেলেছিল। তাদেরকে ক্ষমা মানুষ দেখাবে কেন? তারা আমাদের উপর রেগে যাচ্ছে, তারা এমএলএদের উপর রেগে যাচ্ছে, তারা রাজ্য সভাপতির উপর রেগে যাচ্ছে কারণ আমরা শান্তির কথা বলছি বলে। শান্তির বার্তা দেওয়ার দায়িত্ব দায় কি শুধু আমাদের? তুমি বলো না, যে লোকটাকে থুতু ফেলে চাটিয়েছে সে কি একেবারে ইয়ে হয়ে যাবে, অহিংস হয়ে যাবে, গান্ধীগিরি দেখাবে? যে লোকটার কাছ থেকে 50,000 টাকা জরিমানা নিয়েছে, 1 লাখ টাকা জরিমানা দিয়ে তাকে বাড়িতে ঢুকতে হয়েছে, সে কি এক রাতারাতি অহিংস হয়ে যাবে?
যে লোকটাকে প্রকাশ্যে সবার সামনে, নিজের ছেলে মেয়ের সামনে, বউয়ের সামনে উঠবোস করিয়েছে, সে কি অহিংস হয়ে যাবে? একদমই। একটা কথা আমাকে বলতেই হবে। এটা আমি আপনার কাছে জানতে চাইবো ১ম দিন থেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন, যে মুহূর্তে তৃণমূলের ভরাডুবি হলো, সাংবাদিকদের সামনাসামনি হলেন এবং বললেন, ইভিএম ম্যানিপুলেশন হয়েছে, ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিস হয়েছে। মেমারির কথাটা উঠে এলো। 17C ফর্মের সাথে নাকি মিলছে না। কি বলবেন, উত্তরটা কি দেবেন? তা ভুলভাল কথা বলে কি লাভ আছে? মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে সবাইকে বড় লোক, বড় তৃণমূলের নেতাগুলোকে তাড়িয়ে নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী করানোর চেষ্টা করেছিলেন। সেই আশা দুরাশা হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আর এই জীবনে আর মুখ্যমন্ত্রী পদে ফিরে আসতে পারবেন না। তার ভাইপো আর কোনোদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে না, যেটা আমরা সবচেয়ে বেশি লড়াই করেছিলাম জেতার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যেত এবারে ভোটে জিতে, তাহলে পশ্চিমবঙ্গের সাড়ে সর্বনাশ হয়ে যেত, সাড়ে সর্বনাশ হয়ে যেত। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী তো আটকাতে পেরেছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা তৃণমূলকে তাড়াতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। এর জন্য বিজেপির ৩০০ জন কর্মী সমর্থককে আত্মবলিদান দিতে হয়েছে। এবং আমার মনে হয় এই ৩০০ জনের বেশি বিজেপির কর্মী সমর্থক যারা আত্মবলিদান দিয়েছে, তাদের এই আত্মবলিদানের উপর কিন্তু বিজেপির জয়ের ভিত গড়ে উঠেছে। এই ৩০০ জনকে কিন্তু ভুললে চলবে না। আর তাছাড়া অগণিত বিজেপির কর্মী সমর্থক মার খেয়েছেন ২১-এ, অগণিত বিজেপির কর্মী সমর্থক মার খেয়েছেন ২৪-এ, এবং ২৬-এ যদি তৃণমূল ক্ষমতায় আসতো, হাজারের উপর লাশ পড়তো শুধুমাত্র আমাদের এখান থেকে। এই যে সুজিত বসু অ্যারেস্ট হলেন, অয়নশীলের কাছ থেকে একাধিক মানে ডিজিটাল তথ্য পাওয়া গিয়েছে। একাধিক চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রকাশ্যে নীরব। ১৬টা মিউনিসিপ্যালিটিতে চুরি করেছে, চোর তো জেলে যাবেই। আর চুরি কি করে হয়েছে সেটা লোককে বলতে হবে না। যে কোনো মানুষ এই বাংলার নিজের মিউনিসিপ্যালিটিতে গেলেই দেখতে পাবে যে চেয়ার আলো করে কারা বসে আছে। যত তৃণমূলের পার্টির ক্যাডার, যত তৃণমূলের শালা শালি, বউ, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, এবং টাকা দিয়ে যারা টিকিট কিনতে পেরেছে, সিট কিনতে পেরেছে, মিউনিসিপ্যালিটির চাকরি কিনতে পেরেছে, চোর কারা, তার জন্য আর রিপোর্টের অপেক্ষা করতে হবে না। চুরি করেছে, জেলে গেছে, চোর জেলে গেছে, এতে হয়েছে কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে একের পর এক এত হেভিওয়েট নেতারা মানে জেলে যাচ্ছেন, এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা তো পুলিশ ঠিক করবে, ইডি ঠিক করবে, সিবিআই ঠিক করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই জেলে যাওয়া উচিত। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, একটা ১৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ও যে এতদিন তিহার জেলে যায়নি, ১৪ পুরুষের ভাগ্যি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিহার জেলে যায়নি। আমি একটা প্রশ্ন করবো মানবদা, একদম শেষের দিকে চলেছি। শোনা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। এবার কি ভাইপোর সব কীর্তি ধরা পড়ে? মমতা বন্দ্যোপাধ্যায় তো ওকে দিয়েই কালীঘাটের রাজত্বটা চালাতো। একে একে সব প্রকাশ্যে আসবে, পিসি ভাইপো তিহার জেলে যাবে। যদি মোদি বা শুভেন্দু আগ্রাসন বন্ধ না করে, তাহলে ভারত দখল করে স্বাধীন করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে এই যে হুমকির বাণী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুত হয় এদের এত গাত। আমরা বাংলাদেশের এই মূর্খদের ভিডিওগুলো দেখে খুব হাসি পাই। এমনি তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রী নেই, তার এই ভুলভাল মন্ত্রোচ্চারণ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভনন্দন, বারবার বাংলা প্রবাদ, নতুন করে সৃষ্টি, এই কবিতা, ভুলভাল কবিতা, এপাং ওপাং ঝপাং মানুষ দেখতে পাবে না তো কাদেরকে নিয়ে থাকবে? মানুষের জীবনে তো কিছু চাই, আনন্দ চাই। তাই বাংলাদেশিগুলো আবার আনন্দ দিতে চলে এসছে, এন্টারটেনমেন্ট দিতে চলে এসছে। এই বাংলাদেশি মূর্খগুলো আমাদের এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছু করতে পারে না। এদের কথা আমি গুরুত্ব দিই না, তাই কিছু বলতেও চাই না, হাসি খুব। কাছে আমার, সেটা হচ্ছে তিলজলায় বেআইনি কারখানা ভাঙতে আনা হলো বুলডোজার। বদলের বাংলায় বুলডোজার তিলজলায়, এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। মানুষজনকে প্রথম থেকেই আমাদের সরকার বার্তা দিয়ে দিয়েছে যে কোনো বেআইনি চলবে না, বেআইনি বালি খাদান চলবে না, বেআইনি কোল মানে কয়লা খনি চলবে না, কারো কাছ থেকে জোর করে জুলুমবাজি চলবে না। সমস্ত কিছু বেআইনি নিষিদ্ধ করে দিয়েছে আমাদের রাজ্য সরকার একেবারে ক্ষমতায় আসার প্রথম দিনেই। ফলে বুলডোজার তো চলবেই। এখানে তো বুলডোজার, বেআইনি বিল্ডিং এ বুলডোজার চলবে না তো কি চলবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি যে টাকা নিয়ে সবকিছু মেনে নেবে? তৃণমূল নেতাদের টাকা দিলেই সবকিছু বেআইনি বিল্ডিং হয়ে যাবে? এই সরকার নেই, সরকার পাল্টে গেছে, পরিবর্তনের যুগ, রামরাজ্য শুরু হয়ে গেছে। এবং এই রামরাজ্যে যেমন আমাদের মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় ভূমিকা নেবেন, আমাদের রাজনৈতিক দল বিজেপি সবচেয়ে বড় ভূমিকা নেবে, এবং সাধারণ মানুষকে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে। কোন রকম তোলাবাজি, কাটমানি এবারে এগুলো বন্ধ করে দিতে হবে। তাই আমাদের এখানে বুলডোজার চলবে, এটা তো স্বাভাবিক।